যিনি এই বিজয় দিবস কথা হচ্ছিল এবং বাংলাদেশ থেকে যিনি গেছেন তিনি ওই ভারত সম্পর্কে ওই বিজয় ঘিরে, আপনার লিবারেশন ঘিরে তার বক্তব্য, তো সেটাতে উনি খুব মানে রিয়াক্ট করেছেন। আজ সকালেই কথা হলো। তো আপনি দেখবেন যে একটা ভারতের লোক মানুষ রেগে যাচ্ছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু দিল্লিতে হয়নি, আপনি ভুল দেখছেন। আপনার বরং দেখা উচিত যে জায়গাটাকে, সেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা এমন একটা রাজ্য যে ভারত বাংলাদেশ যেমন ভারতের পেটের ভেতর থাকে, ঠিক একইভাবে ত্রিপুরা বাংলাদেশের পেটের ভেতর থাকে। হুম, হুম, হুম। এই রাজ্যের যে রাজা, এখন রাজা নন, ছিলেন যারা, প্রদ্যুৎ মাণিক্য, তার একটা দল আছে টিপ্রা, যেটা ত্রিপুরার যে এই যে যারা আদিম জনগোষ্ঠী তাদের জন্য। তো তারা সেখানে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ করার জন্য রীতিমতো আন্দোলন করেছে এবং তারা যথেষ্ট মানে তারা ক্ষিপ্ত একেবারে ওখানে। তো আমি বরং বলবো আপনি দিল্লিকে নেবেন না, তার 2-3 দিন আগের থেকে আচ্ছা। যে জি। হচ্ছিল সেটাকে ধরুন। ঠিক আছে, আমি আপনার কথাগুলো অবশ্যই বিবেচনা নিতে চাই, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, এটি আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। ঘেন্নায়, লজ্জায়, হিংস্রতায়, ভয়ঙ্কর যে পরিবেশ সৃষ্টি করে এটি করা হয়েছে, অবশ্যই এটি মানুষ হিসেবে আমরা নিন্দা জানাই না, আমরা লজ্জিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যখন কোনো আহ, হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে নির্যাতনের শিকার হন বা এই ধরনের আক্রমণের শিকার হন, কেন আমরা মানে ভারত কেন সেটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে সবসময় ট্রিট করার চেষ্টা করে? আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, মাত্র কয়েক মাস আগে আহ বাংলাদেশের দৌলতদিয়া নামে একটি এলাকা আছে, সেখানে আহ ভিন্ন মতাবলম্বী, মুসলমান ধর্মের মধ্যেই ভিন্ন মতাবলম্বী একজন মানুষের দেহ, মরদেহ কবর থেকে তুলে সেটিও পুড়িয়ে দেওয়া হলো। মানে উগ্রবাদী গোষ্ঠীর কাছে তো কোনো ধর্ম, কোনো জাতপাত থাকে না। তো এটি তো মুসলমান ধর্মের মধ্যেও হচ্ছে। এই বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী তো আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু যখন কোনো হিন্দু মানুষরা এই ধরনের আক্রমণের শিকার হন, কেন আমরা সেটাকে বাংলাদেশে, আমরা মানে ভারত, আমি ভারতের কথা বলছি, বা আমাদের একটু বিশেষ অংশ আছে তারাও এটি বলে, কেন ওই মানুষগুলোকে বাংলাদেশি হিসেবে ট্রিট না করে সংখ্যালঘু হিসেবে ট্রিট করেন? আপনারা মানে ভারতের মানুষের কথা বলছি। খুব ভালো কথা, খুবই ভালো প্রশ্ন। আহ, প্রথম উত্তর হচ্ছে যে ধরুন ভারতবর্ষে নানান ঘটনা ঘটে, নানান ধরনের ঘটনা ঘটে সংখ্যালঘুর উপর, মুসলমান ধর্মের মানুষের ওপর ঘটে। 140 কোটির দেশ। তো যখন ঘটে সেটাকে ঘিরে আমাদের এখানেও বিশাল কথাবার্তা হয়, বিশাল হয় বাংলাদেশ অব্দি পৌঁছবার আগে। তো বাংলাদেশে এটার যে প্রচারটা হয় সেটা হচ্ছে যে ভারতে, আমি একটু একদম ওই ওয়ান্স অ্যাগেইন কাটিং দ্য চিজ, যে ভারতে মুসলমানকে মারা হচ্ছে। এবং যদি আপনি দেখে থাকেন যে দীপু দাসের ঘটনার প্রেক্ষিতে যখন আমাদের থেকে যখন তাকে ইয়ে করা হলো, আহ, সরকার থেকে যখন সেটার একটা প্রতিবাদ করা হলো, তাতে বলা হয়েছে যে বাংলাদেশ, এর আগের দিন যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ হাই কমিশনের সামনে দিল্লিতে, সেটা কিন্তু বেসিক্যালি 10-15 জনের বেশি ছিল না, আমি খবর নিয়েছি। তারা প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিল, কিছুই করেনি। তাতে তাদেরকে হিন্দু চরমপন্থী বলে দেওয়া হলো, অর্থাৎ ইসলামী ইসলামিক এক্সট্রিমিজমকে ডাউন করে নেওয়া হলো, নর্মালাইজ করা হলো। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অবশ্যই দেখছি, আপনি শুধু দৌলতিয়ার ঘটনা বলছেন, তারপরেও ঘটনা ঘটেছে বাউলদের চুল কেটে দেওয়া, রাইট, রাইট। 80টার ওপর মাজার ভাঙা হয়েছে। আমি কেমন? জানি 50টা মতন। হ্যাঁ, হতে পারে, রাইট। আমার ভুল হতে পারে। জি। হ্যাঁ, না না, আমি তো ইয়ে থেকে বলছি, কাগজ দেখে বলছি, আপনি ওখানকার আচ্ছা। মানুষ, আপনি আরো বেশি জানবেন। হুম, হুম। ঢাকা শহরে কিছুদিন আগেই, মাস দুয়েক আগে, আমি ইভেন্টটা ভুলে যাচ্ছি, যেখানে একটা বড় সমাবেশ হয় যাতে বিএনপির সালাউদ্দিন ছিলেন সেখানে, এবং সেই স্টেজে আরো অনেক সমস্ত এনসিপি ইত্যাদি সব নেতা ছিল। এখন সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশকে ইসলামিক হতে হবে এবং আহমেদিয়া, তারা তো মুসলমান, হুম, তাদেরকে অমুসলিম হিসেবে গণ্য করতে হবে। হুম, হুম। আপনার দেশের একটা বড় কোম্পানির ওনার আহমেদিয়া। এগুলো আমরা জানি, কিন্তু আমরা যখন মানে এবং আমাদের দেশে আপনি জানেন যে পাকিস্তানের গায়ক আদনান সামি, উনি একজন আহমেদিয়া, উনি আমাদের দেশে এসে থাকেন, আমাদের দেশের নাগরিকত্ব নিয়েছেন। জি,
তো এগুলো আমরা জানি, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এই কথা বলেছি, আপনি দেখুন মানুষ, একটা প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের জায়গাটা আপনি আটকাতে পারবেন না যখন একজন এভাবে হিন্দু ঘটনা ঘটবে। দ্বিতীয়ত হচ্ছে যে কারণে ঘটনাটা এবারে বেশি হচ্ছে মানুষের ক্ষোভ, এবং আমি বলবো ব্যক্তিগতভাবে আমার নিজেরও ক্ষোভ, তার কারণটা হচ্ছে যে গত 1.5 বছর ধরে যখন প্রথম ঘটনা ঘটা শুরু হলো, তারপর যখন আমরা বলতে শুরু করলাম, তখন ইউনূস প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলো ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার, এরকম কোনো ঘটনা এখানে ঘটছে না। এবং ডক্টর ইউনূস একটা ইন্টারভিউতে গিয়ে বললেন ঠিক যেটা আপনি বলছেন, যে সবাই বাংলাদেশি, হিন্দু মুসলমান কেন হবে, আমরা তো শুনতে চাই এটা। কিন্তু যখন একজন, আমি নাম করছি না, একজন কলামনিস্ট, তিনি টিভিতে একটা ভালো কথা বলেছেন যে গত 15 মাসে কতজন হিন্দুর কথা হয়েছে, চাকরি পেয়েছে। আমরা জানি যে কিছু পুলিশের চাকরি গেছিল এবং তার মধ্যে এক গাদা হিন্দু ছিল। তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আমরা খবর পাচ্ছি, সবই জানছি কি ঘটছে ওখানে, এবং সেগুলোকে বলা হচ্ছে এই ধরনের কথা। আপনারা বললে কি বলা হয়, মানে তার উদাহরণ হচ্ছে, যেহেতু মাহবুব মোর্শেদ বোধহয় উনি কথাটা বলেছিলেন, তাই সঙ্গে সঙ্গে ফেসবুকে খাপ পঞ্চায়েত বসে গেল যে অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। সুতরাং আপনি যদি কোনো কথাই না মানেন যে ঘটনা ঘটেইনি, এরকম কোনো ঘটনা ঘটছে না বাংলাদেশে, বাংলাদেশে স্বর্গ সুখ আছে, তাহলে কখনো তো আপনার যে ভেঙে পড়া সমস্ত সিস্টেম, তারপরে তাহলে কি হবে? এবার আমার দিকে যখন আমাদের দেশের লোক এগুলো দৈনন্দিন দেখছে, সে কানে যা শুনছে আর আপনাদের যা বক্তব্য শুনছে সেটা দেখছে, সে সে রেগে যাচ্ছে, সরকারের ওপর চাপ বাড়ছে। সরকার তো তার মতো করে উত্তর দেয়, কথা বলে, কিন্তু আজকে দিল্লির ঘটনাগুলো বা টুইটারে ফেসবুকে যে আলোচনাগুলো চলছে, সেগুলোর একটাই সোজাভাবে ধরা যেতে পারে যে আমাদের ভারত সরকারের ওপর ভারতের লোকের চাপ বাড়ছে যে তুমি কিছু করো, এটা আর নয়। আমি প্রতিমাদিন বোস, আপনার যে যুক্তিগুলো অবশ্যই আমি সেগুলো গ্রহণ করছি এবং এগুলো অকাট্য যুক্তি, কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে মৃদু আপত্তি করব। সেটি হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয় না, এটা বললে অবশ্যই সেটা অবশ্যই অবশ্যই ধ্রুব মিথ্যা হবে, ধ্রুব মিথ্যা। বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা, যদিও আমি সংখ্যালঘু শব্দটার সাথে দ্বিমত পোষণ করি, এখন প্রচলন হয়ে গেছে বোধহয় শব্দটা আমাকে উচ্চারণ করতে হচ্ছে বোঝানোর জন্য। আমিও দ্বিমত পোষণ করি, আমিও দ্বিমত হ্যাঁ, পোষণ করি। তো হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে নানান সময় নির্যাতন চলেছে, এটা সত্য কথা। বিভিন্ন রাজনৈতিক শক্তি তাদের উপর নির্যাতন চালিয়েছে, এখন কোন রাজনৈতিক শক্তি নির্যাতন চালিয়েছে সেটা নয়। আমি আপনার কথাকে মিলিয়ে বলছি, হাসিনা সরকার থাকার সময় 2021 সালে পুজোর সময় একটা ঘটনা ঘটেছিল, হুম, হুম। আমরা জানি। প্রশ্নটা এখন যেটা হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে সরকারিভাবে এবং একটা ডমিনেন্ট মিডিয়াতে, যখনকার মিডিয়াতে যে এক ধরনেরই সরকার পক্ষীয় কথা বলে যাওয়া হচ্ছে যে কিচ্ছু হয়নি, এটা কিচ্ছু হয়নি। এটাও হচ্ছে কিন্তু, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যেমন অবশ্যই নির্যাতনের শিকার হচ্ছে। এবং আপনি এই সময় যে বললেন যে চাকরি ক্ষেত্রে বা অনেকে স্যাক করার ক্ষেত্রে হিন্দু কমিউনিটি অনেকে সরকারি চাকরি থেকে স্যাক করা হচ্ছে, এগুলো সব সত্য কথা। কিন্তু ভারতের কোন কোন মিডিয়া, আন্ডারওয়ার্ল্ড, আন্ডারগ্রাউন্ড কোন কোন গণমাধ্যম, সোকাল গণমাধ্যম, তারা কিন্তু অনেক ধরনের রিউমার ছড়িয়েছে হিন্দুদের উপর গণহত্যা চালানো হচ্ছে, ঢাকা শহরে লাশের স্তূপ ইত্যাদি ইত্যাদি, চট্টগ্রামের সেনাবাহিনী হিন্দুদের উপর নির্যাতন চলছে, একেবারে ঢাকা মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অন্যভাবে যে নির্যাতন হচ্ছে না আমি সে কথা বলছি না, কিন্তু এইগুলো তো রটানো হচ্ছে এবং এইগুলো, এই গুজব ছড়িয়ে আপনি যাদের কথা বলছেন যে যে ভারতের সাধারণ মানুষরাও তো উত্তেজিত হতে পারে, তারাও তো বিচার দাবি করতে পারে, হ্যাঁ পারে, অবশ্যই। কিন্তু এই মিডিয়াগুলো, সোকাল মিডিয়াগুলো কি মানে খানিকটা দায়ী নয় তাদের এই ক্ষোভ বিক্ষোভের পিছনে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এটা তো দেখুন, এই এই আপনি যেটা বললেন এটার কোনো সরাসরি ওষুধ তো থাকে না। যেমন আপনি জানেন যে লন্ডন থেকে বেরোয় কয়েকটা কাগজ আছে, মিরর, সান, কেমন, তো জি। এই কাগজগুলো ট্যাবলয়েড, তারা সেন্সেশনালিজম করে, বহুল পঠিত কাগজ। হুম, হুম। তো এবং এবং এরকম আরো অনেক আছে, আমি গাদা গাদা আমেরিকান মিডিয়া থেকে, অমুক মিডিয়া থেকে আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো। যেমন ধরুন, আমি বিবিসি থেকে উদাহরণ দিচ্ছি, বিবিসির একটা রিপোর্টের জন্য, হজরত বাল নিয়ে একটা রিপোর্টের জন্য আমাদের দেশে দাঙ্গা বেঁধে গিয়েছিল, ভুল রিপোর্টের জন্য। তো এগুলো সব সত্যি,
আমি কাউকে ডিফেন্ড করব না, কেউ যদি ব্যাড জার্নালিজম করে আমি ডিফেন্ড করব না। মুশকিলটা হচ্ছে যে আমি সেটাকে ইয়ার্ডস্টিক ধরে বলি, কারণ আপনি জানেন যে আমি নিজে যথেষ্ট খোঁজ রাখি বাংলাদেশ সম্পর্কে। তো সুতরাং ঘটনা ঘটছে, এবং আপনারাও যখন কেউ কেউ সাহস করে বলছেন, তাদেরকে যখন ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে যখন ফেসবুকে ওপেনলি সরকার পক্ষ থেকে তাদের বিচার হয়, তারপরে তাদের গণধোলাই ধরনের হয়, তারপরে তাদেরকে জেলে পাঠানো হয়, বা কাউকে পাঠানো হচ্ছে না কিন্তু সে ভয় চুপ করে যাচ্ছে, এই ঘটনাগুলো যখন আমরা দেখছি, তখন আমার এখানের লোক তো দেখছে, আপনি তো এগুলো অস্বীকার করতে পারবেন না। তাহলে সে কি রাইট, বুঝতে পারছে? যে এরা যেটা বলছে তার কোনো সত্যতা নেই, ক্রেডিবিলিটি সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু। রাইট। আপনার একটা যুক্তি, এটি অবশ্যই মানে লজিক্যালি ধরি কিংবা অ্যান্টি লজিক্যালি ধরি আপনার কথাটার গ্রহণযোগ্যতা রয়েছে। আ এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই যে বিক্ষোভ যারা করছে, বাংলাদেশেও যারা ভারত বিরোধী এক ধরনের মানসিকতাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, এবং বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, এটি সরকারই নিজে স্বীকার করছে। আমাদের এখানে একজন ছাত্র নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে সরকারের পক্ষ থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে একটা উগ্রবাদী গোষ্ঠীর কাজ। এর আগে সে কখনোই স্বীকার করেনি এটা। তেমন আমরা এখন বলতে পারি ওপেন যে অবশ্যই উগ্রবাদী গোষ্ঠী রয়েছে। ঠিক ভারতেও কি এ ধরনের একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী, যারা নানানভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়? নাকি আমরা অ্যাজ ইউজুয়াল ধরে নেবো না এটা সাধারণ মানুষের বিক্ষোভ? দিল্লিতে যা হচ্ছে বা বিভিন্ন হাই কমিশন ঘেরাওর যে আহ নানান ধরনের প্রস্তুতি আমরা দেখছি। আপনাকে আমি ত্রিপুরার রেফারেন্স দিয়েছি, ত্রিপুরাতে কিন্তু টিপরা যে জনজাতি, জি। তারা কিন্তু একটা বড় সংখ্যক খ্রিস্টান। সুতরাং এটা ধর্মীয়, আপনি যদি এটাকে হিন্দু ধর্মের সঙ্গে ট্যাগ করেন পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে বিক্ষোভ হচ্ছে, পশ্চিমবঙ্গে সেই ধরনের উন্মাদনা কম, যদি আমি উন্মাদনা শব্দটাকে বলি। দেখুন, উন্মাদ ধর্মীয় কি বিধর্মীয়, উন্মাদ সব দেশে আছে, হুম, হুম। এটা নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি এতই হতো কিছু, তাহলে আজকে কোনো একটা মানে এই 1.5 বছর ধরে কারো তো গায়ে আঁচটি পড়েনি, কোথাও আঁচটি পড়েনি, কিচ্ছু ঘটেনি, কেউ কিচ্ছু করেনি। তাহলে 1.5 বছর পরে কেন ঘটছে? তাহলে কি শুধুই কেন লোকগুলো ফেসবুকে বলছে, কেন বরখা দাতের মতো একজন বড় নামকরা সাংবাদিক সে রাগ করছে, কেন করছে? সুতরাং আপনি কখনোই বলতে পারেন না যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড বা রিলিজিয়াস এক্সট্রিমিজম, এই তকমাটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যদি এটা হয়েও থাকে, আমি হুম, হুম। আপনার কথাকে অগ্রাহ্য করলাম না, জি। কিন্তু আমি বলছি এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না। আপনি বলছেন যে ভারতের বিরুদ্ধে যে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য, সেই উস্কানিমূলক বক্তব্য নিয়ে আমি নিজেও কথা বলেছি, বিরোধিতা করেছি। কিন্তু যারা এই উস্কানিমূলক বক্তব্যের সঙ্গে মানে ভারত আক্রমণ করা হবে, সেভেন সিস্টার্স দখল করে নেওয়া হবে, আহ তাদের যে অভিযোগগুলো, যে যে সীমান্ত হত্যা কিংবা নানান ধরনের আধিপত্য সৃষ্টি করা বাংলাদেশের উপরে, একতরফা নির্বাচন, আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে সাপোর্ট করে যাওয়া, আহ এইসব যে অভিযোগগুলো তোলা হচ্ছে, সে সম্পর্কে আপনার একটা ছোট্ট মন্তব্য জানতে চাই। আচ্ছা, এই নির্বাচন সাপোর্ট করা যদি আপনি বলেন, এটা তো ভারত করেছে, সুতরাং এটা তো আনডিনায়েবল ফ্যাক্ট। ভারত যেমন করেছে তেমনি করেছে হচ্ছে চীন। 2018 ইলেকশন যদি, যেটা রিগড ইলেকশন, সেটা নিয়ে যদি দেখা হয়, বোধহয় খোঁজ নিলে জানা যাবে চীন প্রথম কনগ্রাচুলেট করেছিল, বা জাস্ট সমানে সমানে। হুম, হুম। সুতরাং আচ্ছা, এখন আমেরিকা যদি বলে যে আমরা করিনি, তাহলে তো হয় না। আমেরিকা তো সাপোর্ট করেছে এতগুলো নির্বাচন, হুম, হুম। রাশিয়া করেছে। আপনি যদি ভারতকে সিঙ্গেল আউট কেন করছেন? রাশিয়া 2023 সালে এই অবধি বলেছে যে আমেরিকা হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। পিটার হাসের এগেনস্টে রাশিয়া স্টেটমেন্ট দিয়েছে, 2022 সালে দিয়েছে, 2023 সালে দিয়েছে। তো সুতরাং আপনি সিঙ্গেল আউট করতে পারেন না, যদি করেন সবাইকে ধরে নিন। দ্বিতীয়ত না, হচ্ছে সিঙ্গেল আউট এ কারণে। জি, জি, এবার বলুন। আসি আধিপত্যবাদ নিয়ে। দেখুন,
সারা পৃথিবীতে কতগুলো নিয়ম চলে। বড় দেশ বড় দেশ, ভারত আমেরিকা সে বড় দেশ, তার মাসল পাওয়ার, এই যে জিওপলিটিক্যাল হায়ারার্কি থাকে, এই হায়ারার্কিকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। সেটা যদি আমি যদি ভারতে না জন্মে বাংলাদেশে হতাম, তাহলেও ওইটাকে আমাকে স্বীকার করতে হবে। জি। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, কিন্তু যদি আমি লজিক্যালি আসি, আপনি কিসে এই যখন বলে যাওয়া হয় একতরফা চুক্তি, একতরফা চুক্তিটা কোনটা আলোচনা করতে হবে তো, যে কোনটা একতরফা চুক্তি, কোনটা নিয়ে হয়েছে। আপনি তিস্তার জল নিয়ে হয়নি, এগ্রিমেন্ট হয়নি, এটা নিয়ে আপনার গ্রিভেন্স থাকতে পারে, কিন্তু আপনি একতরফা চুক্তি কোনটাকে বলছেন সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। আপনি খালি একটা স্টেটমেন্ট, একটা রেটরিক হিসেবে ব্যবহার করলে হয় না। ওটা তার মানে এটা আপনার রাজনীতি, আপনি বিতর্কে আসবেন না। আপনি রাজনীতি করতে চান, অ্যান্টি ইন্ডিয়া রাজনীতি করতে চান, সেটা ডিফারেন্ট শেডসে হয়। ওভার টু ইউ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম না, আপনার কথাগুলো অবশ্যই আমি মানে একেবারে ডিনাই করবো, নিশ্চয়ই সেই অবস্থা নেই। এবং মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে সব চুক্তি একতরফা। এবং ইন্টারেস্টিংলি ইউনূস সরকার একটা চুক্তিও সম্ভবত গুরুত্বপূর্ণ কোনো চুক্তি বাতিল করতে পারেনি বা করেনি, তার মানে একতরফা নয় সেই চুক্তিগুলো। আমি তো সে কথা বলতেই পারি। কিন্তু আহ, মানুষের মনে তো এই ধারণা জন্মেছে। আপনি যেগুলো বলছেন যে ভারত শুধু নির্বাচনগুলোতে সাপোর্ট করেছে তা নয়, চীন করেছে, মানে তারা সমর্থন দিয়েছে, ওয়েলকাম জানিয়েছে, যুক্তরাষ্ট্র করেছে, রাশিয়া করেছে। কিন্তু তারা তো এই নির্বাচনগুলোর আগে অন্তত যুক্তরাষ্ট্র বলছিল যে ইনক্লুসিভ নির্বাচন দরকার, সেটি 18 হোক 24 হোক। কিন্তু ভারত কখনো আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগ অন্তত যতদিন ক্ষমতায় ছিল ততদিন এই কথাগুলো বলেনি, এখন এসে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। এইটাকে আমি কিভাবে আলাদা করব? 2014 সালের নির্বাচনে যাতে বিএনপি আসে, সেজন্যে প্রায় 3 বছর ধরে চেষ্টা হয়েছিল। খালেদা জিয়া ভারতবর্ষে এসেছিলেন 2012 সালে, এবং তাকে স্টেট গেস্ট করা হয়েছিল, তাকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডেকে এনেছিল। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তখন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তো ছিলেনই, তখনও প্রেসিডেন্ট হননি, এবং প্রণব মুখার্জি কথা দেন যে প্রেসিডেন্ট হয়ে প্রথম বাংলাদেশে যাবেন, এবং তাই যান 13 সালের মার্চ মাসে। খালেদা জিয়া এলেন না। এখন ভারতের প্রেসিডেন্টকে যদি আপনি মালদ্বীপের প্রেসিডেন্ট করে দেন, তাহলে তো একটু খারাপ হবে। একটু অন্তত গুরুত্ব প্রাপ্য ছিল ভারতের প্রেসিডেন্টের সেদিন, এবং তিনি তো তার আত্মজীবনীতে লিখেছেন সেটা, ওনার মতো, মানে জাস্ট টু প্রুভ দ্যাট হি ওয়াজ ডিসগাস্টেড উইথ দিস। হুম, হুম। এবং তারপরেও গেছে ফরেন সেক্রেটারি বিএনপির সঙ্গে করতেছে। বিএনপিকে আপনি বলতে পারেন আমরা যে ভারত জামাতের বিরোধিতা করেছিল, এ কথাটা আপনি বলতে পারেন, যেটা রেকর্ডেড ট্রুথ। কিন্তু এটা রেকর্ডেড ট্রুথ যে বিএনপিকে সেই ইলেকশনে টেনে আনার জন্য ভারত যথেষ্ট চেষ্টা করেছিল। এবং 2018 সালে যখন নির্বাচন কিন্তু ইনক্লুসিভ হয়েছিল, কিন্তু রিগিং করেছে আওয়ামী লীগ। এই রিগড ইলেকশনে সাপোর্ট করার জন্য আপনি ভারতকে বলতে পারেন, যেমন আপনাকে আর 5টা দেশকেও বলতে হবে। আমার আমার আমি জানি না আমি আমার দিক থেকে স্পষ্ট কিনা। না, অনেকে বলে যে ভারতের এই সমর্থনটা না থাকলে আওয়ামী লীগ হয়তো এই ধরনের একতরফা নির্বাচন করতে পারতো না। এটা বিতর্কের বিষয়। আমি একটু কনক্লুশনে আসতে যাচ্ছি যে ভারত আসলে এই মুহূর্তে কি চাইছে, যা বর্তমান ইউনূস সরকার পূরণ করতে পারছে না, এবং যার কারণে ভারতীয় পক্ষ থেকে নানান ধরনের প্রতিক্রিয়া রয়েছে। আর ইউনূস সরকার কি চাইছে, বা ইউনূস সরকারের পেছনের যারা শক্তি তারা কি চাইছে, এটা তো আমরা জানি যে শেখ হাসিনাকে ফেরত চাইছে, বা আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা পালিয়ে আছে। সেটি আর আলোচনা না করলাম। কিন্তু ভারত আসলে কি চাইছে, যেটির অপূর্ণতা এখনো রয়ে গেছে, যার কারণে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে? প্রথমত হচ্ছে, আপনাকে আমি বলি যে শেখ হাসিনার কথাটা আপনি তুলেছেন, আমিও তুলি, তাই জন্য উত্তরটা পরিষ্কার করে দেওয়া যাক। সেটা হচ্ছে, শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে আসেননি, তাকে মিলিটারি প্লেনে করে আনা হয়েছে, এবং শেখ হাসিনা ওখানে থাকলে তাকে মেরে ফেলা হতো। এটা শেখ হাসিনা না হয়ে যদি খালেদা জিয়া হতো, তাহলেও কিন্তু হয়তো এই ঘটনাটাই ঘটতো। দ্বিতীয়ত, এটা ভারতের সম্মিলিত সিদ্ধান্ত, অপোজিশন, রুলিং পার্টি সবাই মিলে তাকে রেখেছে। সুতরাং এই জায়গাটা কোনো একেবারে মানে আমার দেশের দিক থেকে বিতর্কের ঊর্ধ্বে।
আপনাকে যখনই আপনি ভারত এবং বাংলাদেশ আলোচনা করবেন, তখন যেমন আপনি প্রশ্ন করছিলেন যে এটা কোনো পার্টির কিনা, আপনি যদি টুইটারে গিয়ে দেখেন, দেখবেন কংগ্রেস পার্টির পক্ষ থেকে, বিজেপি বলছে না, কংগ্রেস পার্টির পক্ষ থেকে ভয়ঙ্কর গরম গরম বক্তৃতা আছে, এবং একেবারে ওপর থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে, সুতরাং ভারত কি চাইছে, আর তার উপর আপনি তাকে মৃত্যুদণ্ড যে মুহূর্তে দিয়ে দিয়েছেন, সে মুহূর্তে তাকে আর ফেরানোর কোনো প্রশ্ন ওঠে না, সারা পৃথিবীতে কেউ ফেরাবে না। আহ, দ্বিতীয়ত, এবার জি, এবার জি। এবার হ্যাঁ, এবার আসছে হচ্ছে, আর চুক্তির মধ্যে পলিটিক্যাল পার্টটা নেই, কেমন যে রিপ্যাট্রিয়েশন চুক্তি আছে। হুম, হুম, হুম। এবার আপনি আসছেন ভারত কি চাইছে, আর ভারত, প্রশ্নটা হচ্ছে আপনি ভারতের আপনি বলেছেন ভারতের প্রতিক্রিয়া আপনি দেখেছেন, ভারত কোনো প্রতিক্রিয়াই দেখায়নি গত 1.5 বছর ধরে। ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কয়েকটা স্টেটমেন্ট দেওয়া ছাড়া। তাহলে সম্পর্কের উন্নয়ন হচ্ছে না কেন দুই রাষ্ট্রের একতরফা সম্পর্কে? ভাবে বাংলাদেশ দেয়, একতরফা ভাবে। আপনাকে আমি যুক্তি দিয়ে বলছি, বাংলাদেশে সরকার এসছে অগাস্ট মাসে 5 তারিখে, প্রথম বাতিল হলো আমরা যখন ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলাম এবং একগাদা প্রজেক্ট থেকে সরে দাঁড়ালাম, সেটা কোন মাস? এপ্রিল মাস 2025 সালের। তার মানে মাঝে প্রায় 8-9 মাস চলে গেল, 7-8 মাস তো বটেই। তাহলে আপনি কখনোই বলতে পারেন না যে যেই না হাসিনা চলে গেছে আপনি সব বাতিল করে দিয়েছেন আমাদের সুবিধে টুবিধে। আমরা কি বন্ধ করেছি? আমরা কি আপনার কারেন্ট বন্ধ করেছি? আমরা কি পেঁয়াজ কাঁচা লঙ্কা যাওয়া বন্ধ করেছি? আমরা কি জলের কল বন্ধ করে দিয়েছি? আমরা কি ওটা বন্ধ করে কিচ্ছু করিনি। কিন্তু একতরফা ভাবে হচ্ছে। একতরফা ভাবে কি হচ্ছে? সেটা হচ্ছে আর্ম টুইস্টিং, যে আমার এখানে আমি এক্সট্রিমিস্ট পুষবো আর তোমাকে ভয় দেখিয়ে আদায় করব। এই পলিটিক্সটা চলবে না, এটা একটা ভার্জে পৌঁছে যাচ্ছে, মানে পাহাড়ের কিনারায় পৌঁছে যাচ্ছে কোথাও। আর সেটা কবে হবে আমি জানি না, কিন্তু এর বাস্ট আউট হবেই হবে। কারণ আপনি ক্রমাগত ভাবে গত 1.5 বছর ধরে ভারত বারবার কিন্তু বলেছে, আপনি, আপনার মনে থাকতে পারে যে ফরেন সেক্রেটারি যান এবং ফরেন সেক্রেটারি মিটিং করেন ইউনূস সাহেবের সঙ্গে। আপনি এটাও মনে করে দেখুন, ইউনূস সাহেব রীতিমতো গেট ক্র্যাশ করে, ভারত সেই মিটিং এ রাজি ছিল না, ব্যাংককে খুব কোনো উৎসাহ ছিল না, কারণ আমরা দেখে নিয়েছিলাম যে এটা ফেল করছে। কারণ যখন ফরেন সেক্রেটারি যান, ফরেন সেক্রেটারি পরিষ্কারভাবে ভারতের দিকটা বলে আসেন যে আমরা কি চাই। আপনি ইলেকশন, যদি এই সরকার যদি 3 মাস 6 মাস বাদে একটা ইলেকশন করত, তো সরকার তো করেনি ইলেকশন, সুতরাং আমিও তো বলতে পারছি না সরকার একটা দলকে শুধু না, প্রায় 15টা দলকে পলিটিক্যাল প্রসেসের বাইরে বাদ দিয়ে দিয়েছে। আমার প্রশ্নটা সেখানে নয়, আমার প্রশ্নটা হচ্ছে আপনার দেশে যদি আপনি হাফ পপুলেশনকে রিং এর বাইরে ফেলে দেন ছুঁড়ে, কালকে আপনার দেশে যখন যুদ্ধটা বাঁধবে তখন আমি ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমি আপনাকে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছি। হাসিনার জন্য যদি আমি দায়ী হই, তাহলে আজও কিন্তু এই কথাটাওতেও আমার কিন্তু হাসিনার এর জন্য দায়ী হবে। এর ওটা আগে তো ওটা এর আগে হ্যাঁ। এর আগে তো 2009 থেকে 2024 পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচনের দাবি তোলেননি। না না, এখন কেন? আপনাকে আমি একটু আগেই বলছি যে 2014 সালে ইনক্লুসিভ ইলেকশন, পার্টিসিপেটরি, যেন ইলেকশন পার্টিসিপেটরি 18 সালে হয়। হয়েছে, আপনি 18 সালে হয়েছে, হ্যাঁ। কিন্তু সবচেয়ে বড় বিতর্কের যে বিষয়টি 24 ইলেকশন নিয়ে, তখন তো ভারত দিল্লিতেও তাই। তার মানে পুরো বিষয়টা এখন আর আদি না, অন্যদিকে চলে গেছে। চিন্তা করেন, মানে দেশের উত্তেজনা, দেশের রাজনৈতিক মেরুকরণও ঘটলো, অন্যদিকে ভারতের দিক থেকে একটা প্রচন্ড একটা চাপ তৈরি হলো। আমাদের হাজার হাজার শিক্ষার্থী, তারপরে মেডিকেল চিকিৎসা প্রার্থী, তারপরে যারা ব্যবসা বাণিজ্যের জন্য দিল্লিতে আহ, সব ইউরোপের ভিসা কেন্দ্রগুলো আছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেখানে ইন্টারভিউ দিতে হয়, সব কিন্তু অনিশ্চিত হয়ে গেল। ভারতের লোকদেরকে বাংলাদেশে না আসলেও চলবে, কিন্তু আমাদের তো যাইতে হয় কয়েকটা কারণ। একটা শিক্ষা, একটা হলো মেডিকেল, আর একটা হলো ব্যবসা বাণিজ্য, আর একটা হলো বিদেশ গমন। তো অনেকগুলো কারণে ভারতের উপর নির্ভরশীল। তো সেই জায়গাটা মানে তছনছ হয়ে গেল। হাদির মানে খুনিরা কোথায়, সেই প্রশ্ন হচ্ছে। বড় কথা হলো যে বাংলাদেশের ভিতরে যে দানবীয় তাণ্ডব হয়ে গেল, এখন ওই তাণ্ডব নিয়ে
রাজনৈতিক মেরুকরণ, বিভক্তি, এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে। দুঃখজনক যে হাদির মৃত্যুকে ঘিরে যেই ধরনের একটা মানে চাপের মুখে পড়ছিল সরকারের মনে হচ্ছে যেন এখন ওই চাপটা মানে কমে গিয়ে তারা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এইসবের দিকে চলে গেছে। গানম্যান দিয়ে রাজনীতিকদের খুশি করতেছে। কত গানম্যান দিবে, কত মানে অস্ত্র দেবে, আর কত মানে লোক আছে আমি তো বুঝতে পারতেছি না। এবং এটা তো আচ্ছা, আরেকটা এই যে পরিস্থিতি প্রার্থীদেরকে গানম্যান দেওয়াটা, প্রার্থীরা চাইলে গানম্যান পাবে, প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স পাবে, তো এরকম তো আমার কখনো মনে নাই যে আমি কখনো দেখেছি এই ধরনের ঘটনা। তো এটা যে হবে, এটা যদি হয় তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না আরো খারাপ হবে? আরো খারাপ হবে, কারণ 2 থেকে 3 হাজার প্রার্থী হবে মিনিমাম, প্রত্যেকেই মানে চাপ দিয়ে গানম্যান নেবে, এবং ওই গানম্যান সহ অস্ত্র, এইটা জনগণের জন্য একটা হুমকি হবে। কারণ এই অস্ত্রগুলি শুধু নিজের নিরাপত্তা না, অন্যের নিরাপত্তা বিঘ্নিত হবার জন্য ব্যবহৃত হবে, সেটা বাণিজ্যিক কারণে। এবং এটা হচ্ছে আর এক ধরনের মাস্তান এবং দানব তৈরির একটা মানে সিস্টেমের মধ্যে ঢুকাই দিল। এতে সরকার মনে করতেছে সে বেঁচে গেল, তোরা গানম্যান আর অস্ত্র নিয়ে ব্যস্ত থাকে, এবং এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে। আপনাকে বলে রাখলাম, দেখেন এই গানম্যান দ্বারা মানে কত ব্যবসায়ী হুমকির মুখে পড়ে, কত সাধারণ মানুষ জিম্মি হয়, আপনি এটা মজাটা বুঝতে পারবেন কয়দিন পরে। না, আপনি একটা জিনিস ইমাজিন করেন, জাস্ট আমি ভাবছিলাম, আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম যে একজন প্রার্থী, তার হাতে একটা অস্ত্র আছে, সে আরেক হাতে লিফলেট নিয়ে যাচ্ছে গ্রামের এক ভদ্র মহিলাকে, গ্রামের এক নিতান্ত গরিব এক মানুষের কাছে যাচ্ছে, ভাই ভোটটা দিও। সে তো অস্ত্র দেখে ভিমরি খাবে যে এটা কি রে ভাই, এটা তো সে তো অস্ত্র দেখেই নেই। রাইট। এটা দিলে কি এখন দেখেন যারা সাধারণভাবে রাজনীতি করত, ধরেন নুরুল হক নূর, জুনায়েদ সাকি বা এই এরা সাধারণের সাথে মিশে যারা রাজনীতি করছে, না এনসিপি দেখলাম 7-8 জন দিছে। এখন এদের পাশে যখন গানম্যান দেখবে, পাবলিক তো আর ওই যারাকে দেখবে না, নাহিদকে দেখবে না, তখন দেখবে যে বাবা পাশে অস্ত্র, এটা কত বড়, এটা ছোট অস্ত্র দিল নাকি বড় অস্ত্র দিল, এটা কি আমারে কি মানে কাছ থেকে মারলে নাকি দূর থেকে মারতে পারবে, ওই মানুষের মাথায় আসবে ওইটা। আপনি বুঝেন না, একটা গানম্যান থাকলে তো তখন মানুষ একটু বিয়ে হয়ে যায়, শিক্ষি হয়ে যায়, ওই বাপরে বাপ, তাহলে আমাকে একটু সাবধানে কথা বলতে হবে, আমার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে ক্ষিপ্ত হয়ে আমার না গুলি করে দেয়। তা আপনি অস্ত্রটা আরো ছড়াই দিচ্ছেন, এটা তো মানে প্রধান উপদেষ্টা যে বলেছেন যে উনি একটা অসাধারণ, আপনি ভোটের উৎসবের বদলে ভোটটাকে একটা সশস্ত্র উৎসবের মধ্যে মানে বানায় ফেলতেছেন। এটা মনে হচ্ছে যেন গাজা, গাজায় দেখবেন যে কাঁধে নিয়ে ওই গাজার সৈনিকরা ঘুরে বেড়াচ্ছে, হামাসের এরা ওই মাঠে ঘাটে এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখন ওই রকম ঘুরে বেড়াবে, মনে করেন এই নির্বাচন উপলক্ষে 2-3 হাজার এ দেন, অসুবিধা নেই, চলুক। তাহলে প্রধান উপদেষ্টা যে খুব বড় মুখ করে বলেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন, সেটা নিয়ে আপনি এখন কতটুকু আশাবাদী? ইতিহাসের শ্রেষ্ঠ সশস্ত্র নির্বাচন উপহার দেবেন, এছাড়া আর কি বলবো। আচ্ছা, এই নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমি দুটো জিনিস লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক অঙ্গনে। একটা হলো বিএনপি যেন মানে যে বলে না যে গাছে কাঁঠাল গোফের তেল, এরকম তেল দেওয়ার একটা প্রক্রিয়া দেখছে এনাদের মধ্যে, অনেকে কর্মীদের মধ্যে, তারা নির্বাচিত হয়েই গেছে অমুক তমুক। আর আমি পাশাপাশি জামাতে ইসলামকেও কিন্তু অনেক অতি আত্মবিশ্বাসী বলে আমার মনে হচ্ছে। আমি যাদের সঙ্গে দুইজনের সঙ্গে কথা বলেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, তারা খালি বারবার ওই কথাটাই বলছে, মনে হচ্ছে তারা জিতবে, কিন্তু ইলেকশনটা দিয়ে দেখুন, মানে তাদের মধ্যে যেন ওই 91-এর কাহিনী আপনি নিশ্চয়ই মনে আছে, যেটা হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় চলেই গেছে, কে কোন মন্ত্রিত্ব নিবে সে আলোচনা হয়ে যাচ্ছে, দেখা গেল শেষ মুহূর্তে বিএনপি জিতে গেল। জামাত কি ওই ধরনের কিছু একটা ঘটনার কথা ভাবছে? আপনি কি মনে করেন জামাতের এই ভাবনার মধ্যে কিছু মাত্র বাস্তবতা আছে? বাস্তবতা তো একটাই, ধরেন জামাতের তো এরকম সেকেন্ড পজিশনে এসে ফাইট করবে এরকম তো কোনোদিন ছিল না। জামাত ছিল বিএনপির শক্তি বৃদ্ধি করে আওয়ামী লীগ
কে কোণঠাসা করে যতটা বিএনপির কাছ থেকে সুবিধাটা নেওয়া যায়, এই অবস্থা ছিল। যেমন অনেকটা জাতীয় পার্টির যেই এটা ছিল, জামাতের অবস্থাটা সেরকম ছিল। সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা এখন প্রধান রাজনৈতিক শক্তি হয়ে গেছে। শক্তি হওয়ার পর আপনি দেখেন তাদের এই ছোট ছোট ডাকসু রাকসু এইগুলি দিয়ে যেভাবে তারা ব্যবহার করতেছে, যে ধরনের আস্ফালন হইতেছে। আপনার শিক্ষা ক্ষেত্রে এখন নেই, এখন হচ্ছে প্রথম আলোর সায়নার, তারপরে ওই মির্জা আব্বাসের এগেনস্টে সাদিক কায়েম দাঁড়াবে, এখন ওই দিকে তাদের নজরটা চলে আসছে। তার মানে তারা ক্ষমতা একটা স্বাদ অনুভব করতেছে, মনে করতেছে যে বিএনপি তো অগোছালো দল, যেহেতু তারেক রহমান নাই, স্থানীয় নেতৃত্ব নানাভাবে বিভক্ত, বেগম খালেদা জিয়া অসুস্থ, এই সুযোগে তারা এমন কিছু কর্মকাণ্ড মধ্যে যুক্ত হয়ে গেছে, এই লাগাতার মব এবং লাস্ট হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা একটা শক্তি দেখালো, যে শক্তিতে তারা বোঝাচ্ছে যে একটা হাদির ইনসাফ রাষ্ট্র কায়েম করা, সেটার জন্য তো হাদি নাই, এখন আমরা আছি। হ্যাঁ, হাদির বদলে আমরা মানে সেই কাজটা করব, এই একটা ক্যাশ করার তাদের। আমি আমার কাছে জানাজা দেখেন, আপনি বলেন যে বৃহত্তম জানাজা, জিয়াউর রহমানের জানাজার কথা চিন্তা করেন, তখন মানুষ শোকে মুহ্যমান, আবেগ সেই ভরা একটা সমাবেশ ছিল। আর এখানে মনে হচ্ছে যেন একটা সমাবেশে আসতেছে মিছিল করতে করতে। এই জানাজাটা হওয়া মাত্রই বোধহয় কোন রকম, জানাজাটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্যটা হলো বিশাল গ্যাদারিং হয়েছে, এই গ্যাদারিং দিয়ে ক্ষমতা দখল করে ফেলবে। তার জন্য একটা গ্রুপ দৌড়ে চলে গেল হচ্ছে পার্লামেন্টে। বুঝতে পারছেন যে আজকেই পার্লামেন্টের অধিবেশন ডেকে নিয়ে একটা সরকার গঠন করে দেবে, এইরকম একটা ভাবসাব। কারণ এই শক্তিটা গত এক বছর ইউনূস সরকারের দুর্বলতা অথবা আশ্রয় প্রশ্রয় এরা পুষ্ট হয়েছে। আর আওয়ামী ফেসিবাদী বলে আলটিমেটলি বিএনপি কে কোণঠাসা করছে। কারণ তারা বিএনপি যেহেতু একটা গণতন্ত্রে বিশ্বাস করে, যেহেতু তারা বলবে না, এখন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার ভারতীয় আধিপত্যবাদের হচ্ছে আস্তানা, সেটা কে বলতেছে? জামাত বলতেছে, উগ্রপন্থীরা বলতেছে, বিএনপি এটা বলতেছে না। বিএনপি যখন বলতেছে না, তখন বলে দিচ্ছে ওই যে দেখো না, ওই যে বিএনপি হচ্ছে ওই ভারতীয় আধিপত্যবাদের হচ্ছে সহযোগী, লেজুর তারা। তার মানে কিভাবে বিএনপি মতন দলকে, একটা গণতান্ত্রিক দলকে তারাও একটা বেকায়দায় ফেলে একটা উগ্রপন্থা দিয়ে তারা সংগঠিত করতেছে রাজনীতি। এবং এটা করতে করতে কিন্তু এক বছরে চর্চার মধ্যে দিয়ে তারা অনেক দূর আগে গেছে। বিএনপির সবচেয়ে ভুলটা হয়েছে, তারা ডে ওয়ান থেকে ভুল করছে। যখনই মানে পট পরিবর্তন হয়েছে, প্রথম আলোচনা সরকার গঠন এবং নির্বাচনের তারিখ ঘোষণা, একসাথে এটা হওয়া দরকার ছিল। কিন্তু দেখেন সামরিক শাসকরাও ক্ষমতা দখল করে তারা বোঝে যে এই ক্ষমতা তো আমার মানে খুব বেশি জুৎসই হবে না, নির্বাচনের তারিখ দেয় যে 3 মাস সবসময় বলে আমরা দ্রুত নির্বাচন দিব, 3 দ্রুত মাসের মধ্যে নির্বাচন নির্বাচন। দিব, হ্যাঁ বলে। আর ইউনূস সাহেবকে দিয়ে এই দ্রুত নির্বাচনের কথাটাই পর্যন্ত আদায় করতে পারলো না। বড় ধরনের রাজনৈতিক একটা ফাঁদের মধ্যে পড়ে গেল। পরে যখন নাকি তারা বুঝলো, তখন এরা আবার সম্মিলিত হয়ে বললো ও আচ্ছা, নির্বাচন চায় তো আসলে ক্ষমতায় আসার জন্য। এরা ক্ষমতা লোভী, এরা বিচার চায় না, এরা সংস্কার চায় না। চিন্তা করেন 15 বছর ধরে বিএনপির যে পরিমাণ নেতা কর্মী আহত হইলো, নিহত হইলো, ওই বিচার করতেই তো বিএনপির 15-20 বছর লাগবে। আপনি জুলাই অভ্যুত্থানটা বাদ দেন, তাদের নিজেদের কর্মীরা যে পরিমাণ হতাহত হয়েছে 15 বছর, ওই বিচারটা স্টার্ট করলে একটু শেষ হবে কবে? অথচ তারা নাকি বিচার চায় না, এইভাবে চিহ্নিত করলো। আর বিএনপির মধ্যেও কেন জানি একটা শক্তিশালী ভয়েসটা তারা রিচ করতে পারলো না, এটা অদ্ভুত ব্যাপার। আমরা মনে করছি, আমি তারা বলে গেল আচ্ছা ঠিক আছে ডিসেম্বরে দিয়ে, আমার ডিসেম্বরও আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারিতে দিয়ে, এই সুযোগটা নিয়ে নিল উগ্রপন্থীরা, মাঠ দখল করে ফেলল। যে আমরা এখানে কিন্তু বিএনপি রাজনীতির আমার কাছে মনে হয়েছে যে তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব অথবা একটা হতবিহ্বল ভাব ছিল। তারা বুঝতে পারছে না কি রেখে কি করবে। এবং আমি নিজে বহুবার বলেছি এবং দেখেছি, নিশ্চয় আপনিও খেয়াল করেছেন, তাদের যে শীর্ষ নেতা তারেক রহমানের মধ্যে কিন্তু এক ধরনের
রাজনৈতিক, আমি মনে করি যে এক ধরনের ম্যাচুরিটি আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেই ম্যাচুরিটির ছিটে ফোটা অথবা তার প্রভাব আপনাকে মানে দেশে থাকা তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে দেখতে পাচ্ছেন? আমি একটা এই কথাটা বললাম এই কারণে যে আমার কাছে মাঝখানে ওনারা তারেক রহমানের ফেরা উপলক্ষে সাংবাদিক এবং বিভিন্ন সম্পাদক সাংবাদিক সঙ্গে একটা মত বিনিময় করেছিলেন এর মধ্যে, সেখানে আমি গিয়েছিলাম ফিজিক্যালি। আমার কাছে যেন মনে হলো যে এদের মধ্যে অনেকেই সেই আগের ধারা অনুযায়ী তেলের বোতল নিয়ে প্রস্তুত হচ্ছেন এবং সবাই বলা বলি চেষ্টা করছেন যে না, বিএনপি নিশ্চয়ই আমাদেরকে কথা বলার সুযোগ দেবে, মানে ওই একই স্টাইলে চলছে। মানে তারা ডেকেছে এবং এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ সে বলেই ফেললেন যে আমরা তো আপনাদেরকে আহ্বান করেছি সমালোচনার জন্য, আপনারা আমাদের সমালোচনা করেন, আমাদের ভুলগুলি ধরাই দেন, কিন্তু সবাই স্তুতি করে দেখলাম, অনেক সিনিয়র সাংবাদিকদেরকে এটাই দেখলাম। তো আমার প্রশ্ন হলো যে একটা মানুষ কিন্তু একভাবে থাকে, কিন্তু এই যে স্থাপক যারা, চাটুকার যারা, তারাই কিন্তু ওই লোকটাকে মহামানব বানিয়ে দেয়, তাকে স্বৈরাচারী বানিয়ে দেয়। তো আপনি কি সে ধরনের কোনো আশঙ্কা দেখছেন কিনা বিএনপি, যদি বিএনপি ক্ষমতায় আসে হাইপোথেটিক্যালি? এখন অবস্থাটা হলো, দেখেন সংকটটা কি, সংকটটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবর্তন এবং গণতন্ত্র সবচেয়ে এখন মারাত্মক হুমকির মধ্যে পড়ছে। কারণ মৌলবাদী শক্তি, উগ্রপন্থার যে উদ্ভবটা ঘটছে, কথায় কথায় যেভাবে নেমে যাচ্ছে, সেভাবে কথায় কথায় গণতান্ত্রিক শক্তি মাঠে নেয়। বিএনপির দরকার গণতান্ত্রিক সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করা, কিন্তু আমার মনে হয় বিএনপি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা করছে, কিন্তু ওই নির্বাচন করতে করতে তারা মাঠটা পুরো কিন্তু খালি করে ফেলছে। এই জায়গাটা একটা মানে বড় ধরনের একটা ধাক্কা খাইছে। জামাত দেখেন, তারা জানে যে এই মানে কি বলে গণভোট হবে না, অথবা ওই দ্বিকক্ষের পার্লামেন্ট হবে না, কিন্তু খামাখা কয়েকটা ইস্যু তৈরি করে তারা কিন্তু দ্রুত করলো কি, মানে যত ইসলামিক দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করলো। তার বিপরীতে বিএনপি কি করতে পারলো? বিএনপির মধ্যে কিন্তু সেই রাজনৈতিক চেতনাটা নাই। যে বিএনপির বাইরে গণতন্ত্র মঞ্চ আছে, আরো বাম রাজনৈতিক দলগুলো আছে, তারা ক্ষমতা আসতে পারবে না, কিন্তু তারা বলতেছে দ্রুত নির্বাচন দরকার। সিপিবির বক্তব্য দেখেন, বাসদের বক্তব্য দেখেন, তারা ডে ওয়ান থেকে বলতেছে যে দ্রুত নির্বাচন দরকার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরা দরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না ফিরলে যেটা হবে, এই এনার্কি মানে বাড়তে থাকবে, নৈরাজ্য বাড়বে, জনগণের নিরাপত্তাহীনতা তৈরি হবে, এবং এই সুযোগটা নেবে হচ্ছে উগ্রপন্থী মৌলবাদীরা। ঘটনাটা কিন্তু এখন সেই দিকেই চলে গেছে। বিএনপির এই রাজনৈতিক ম্যাচুরিটিটা মানে খুবই অভাব, যে তারা গণতন্ত্রের পক্ষে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারলো না, করেনি এখনো পর্যন্ত। যে সমঝোতা সেটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক, কিন্তু রাজনৈতিক কেন্দ্রিক না। রাজনীতি